অ্যাকাউন্টেন্সির এর আগের ক্লাসে আমরা হিসাবশাস্ত্রের বিভিন্ন পরিভাষা অর্থাৎ অ্যাকাউন্টিং টার্ম সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে আমরা বেশ কয়েকটি শব্দের সঙ্গে পরিচিত হয়েছি। আজকে আমরা হিসাবশাস্ত্রের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক অ্যাজাম্পশন বা অনুমান। তো অনুমান কি? আমরা যে কোনো শাস্ত্র পড়তে গেলে বেশ কিছু বিষয় আমাদের ধরে নিতে বা কল্পনা করে নিতে হয়। এই ধরে নেওয়া বা কল্পনা করা বিষয়গুলিকে আমরা অনুমান বলে থাকি। হিসাবশাস্ত্রের ক্ষেত্রেও বেশ কিছু বিষয় আমাদের ধরে নিতে হয়, সেগুলোকে আমরা হিসাব সংক্রান্ত অনুমান বা অ্যাজাম্পশন বলি। তো এই ধরে নেওয়া মানে কিন্তু আমি আমার মতো বা তুমি তোমার মতো ধরে নিতে পারবো না, এবং যে বিষয়গুলি আমরা ধরে নেব সেটা যেন সর্বজন স্বীকৃত হয় এবং যেটা ধ্রুব সত্য বলে আমরা মেনে নিতে পারি। তাই হিসাব সংক্রান্ত বিষয় বেশ কিছু অনুমান আছে। তাই সেই অনুমানগুলোকে আমরা আবার যদি ভালোভাবে লক্ষ্য করি, সেগুলোকে আমরা দুটো দিক থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বা মৌলিক অনুমান, অপরটা হচ্ছে আমাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান আছে তারা কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অনুমান ঠিক করে দিয়েছে সেগুলি। তো প্রথমেই আমরা আসি এই মৌলিক বা সাধারণ অনুমান কি। হিসাবশাস্ত্রে যে চারটি বিষয় আমরা ধরে নিই বা অনুমান করি সেগুলো হচ্ছে প্রতিটি ট্রানজাকশন বা লেনদেনের দুটো দিক থাকবে। আমরা আগেই জেনেছি যে লেনদেন হতে গেলে তার দুটো পক্ষ থাকে, একটি হচ্ছে লেন পক্ষ, অপরটি হচ্ছে দেন পক্ষ, অর্থাৎ একজন সুবিধা গ্রহণ করবে, অপরজন সুবিধা প্রদান করবে। তো এই দুটি পক্ষকে আমরা একটাকে ডেবিট, অপরটাকে ক্রেডিট বলবো। 2 নম্বর, এই ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হতে হবে, অর্থাৎ দুদিকটা যে অর্থের মূল্য সেই অর্থমূল্য সবসময় সমান হবে। 3 নম্বর, হিসাব নিকাশ সমীকরণে সবসময় সমতা বজায় থাকবে, অর্থাৎ যে সমীকরণটা কি না, যে মোট সম্পত্তি থাকবে সেই মোট সম্পত্তি মূলধন এবং দায়ের সমষ্টির সমান হবে, অর্থাৎ ক্যাপিটাল ও লায়াবিলিটির যোগফল অ্যাসেটসের সমান হবে। আর চতুর্থ যে অনুমান সেটি হচ্ছে আমরা যে ট্রায়াল ব্যালেন্স বা ব্যালেন্স শিট প্রস্তুত করি তার দুদিকের যোগফল সবসময় সমান হবে। অর্থাৎ সাধারণ অনুমানগুলো হলো প্রতিটি লেনদেনের দুটি দিক থাকবে, ডেবিট দিক ও ক্রেডিট দিক। এই ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হবে। হিসাব নিকাশ সমীকরণে সব সময় সমতা বজায় থাকবে, অর্থাৎ C+L = A। ট্রায়াল ব্যালেন্স ও ব্যালেন্স শিটের দুদিকের যোগফল সবসময় সমান হবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যে অনুমানগুলি আছে সেগুলো হচ্ছে চলমান প্রতিষ্ঠান, সঙ্গতি, প্রাপ্য, প্রদেয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান কারবার করতে শুরু করলে সে আজকে কারবার শুরু করলো, পরের দিন কারবার বন্ধ করে দিল, এটা কিন্তু হতে পারে না। অর্থাৎ আমরা ধরেই নিই কোনো প্রতিষ্ঠান যে ব্যবসা বা কারবার শুরু করেছে সে অনির্দিষ্ট কালের জন্য ব্যবসা করবে, তাই অর্থাৎ তার কোনো শেষ নাই আমরা ধরে নিই। এটাকে আমরা বলতে পারি চলমান প্রতিষ্ঠান সংক্রান্ত অনুমান। সঙ্গতি কি? যেহেতু আমরা ধরেই নিয়েছি যে একটি প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলবে, তাই তার কাজ কারবার অনির্দিষ্ট কাল ধরে চলবে এবং তার থেকে যে আয় ব্যয় হবে তার হিসাব করতে গেলে আমরা যে নিয়ম কানুন বা নীতিগুলো মেনে চলবো সেটা কিন্তু এবছর একরকম করলাম, পরের বছর একরকম করলাম, অর্থাৎ প্রতি বছর আমরা পাল্টাতে পারবো না। অর্থাৎ যে নিয়ম নীতিগুলো আমরা মেনে চলবো সেগুলোর মধ্যে যেন সঙ্গতি থাকে, অর্থাৎ কনসিস্টেন্সি থাকতে হবে। আর প্রাপ্য প্রদেয় কি? অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানে বেশ কিছু আর্থিক লেনদেনগুলি ঘটে, অর্থাৎ কিছু আয় সংক্রান্ত কিছু ব্যয় সংক্রান্ত খরচ ক্ষতি যে হয় সেগুলোর সেই হিসাবকালের মধ্যে লিপিবদ্ধ করে আমাদের হিসাবকারী প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে হিসাব বার করতে হবে। এটাকে বলা হচ্ছে প্রাপ্য ও প্রদেয় সংক্রান্ত অনুমান। ইভেন্ট ও ট্রানজাকশন কি? এ বিষয়ে কিন্তু আমরা আগেই আলোচনা করেছি, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু ঘটছে সেগুলোকে আমরা ঘটনা বলি, কিন্তু হিসাবশাস্ত্রে কোন ঘটনাগুলোকে আমরা নেব? যেগুলোর সঙ্গে কোনো অর্থের ব্যাপার রয়েছে, অর্থাৎ আর্থিক ঘটনা। এবং ট্রানজাকশানটা কি?
না প্রত্যেকটি ঘটনা দুটি পক্ষ থাকবে, একটা হচ্ছে লেন পক্ষ, একটি দেন পক্ষ, একজন সুবিধা দেবে এবং একজন সুবিধা দেবে। অর্থাৎ আমরা উদাহরণ হিসাবে কি বলতে পারি, হয়তো মনে করো যে আমি কাউকে ওয়েজেস বা স্যালারি দিলাম, সেক্ষেত্রে কী হবে, ওয়েজেস যে নিচ্ছে সে একটি পক্ষ, আর যে ওয়েজেস দিচ্ছে বা স্যালারি দিচ্ছে সে একটি পক্ষ। অর্থাৎ ট্রানজাকশনের দুটি পক্ষ থাকে। আবার এই ট্রানজাকশনকে আমরা যদি ভালোভাবে দেখি, ট্রানজাকশন মানে কিন্তু সবসময় অর্থের ভিত্তিতে হয় না, কখনো কখনো ধারেও হয়। আবার এই ট্রানজাকশন যে সবসময় বাইরের পক্ষের সঙ্গেই হবে তা নয়, কখনো কখনো হিসাবরক্ষকরা প্রতিষ্ঠানের বেশ কিছু হিসাবে গরমিল দূর করার জন্য কিছু আভ্যন্তরীণ লেনদেন করে থাকে। এগুলোকে আমরা আবার কি বলি না, ইন্টারনাল ট্রানজাকশন। অর্থাৎ পুরো বিষয়টাকে আমরা যদি দেখি যে ট্রানজাকশনকে আমরা দুটো দিক থেকে বিচার করব। প্রথমটা হচ্ছে নগদের দিক থেকে, অপরটি হচ্ছে সম্পর্কের দিক থেকে। অর্থাৎ নগদের দিক থেকে ট্রানজাকশন দুই প্রকারের, যেগুলো নগদে হয় সেগুলোকে আমরা ক্যাশ ট্রানজাকশন বা নগদ লেনদেন বলবো, আর যেগুলো হচ্ছে নগদ ছাড়া অর্থাৎ ধারে হয় সেগুলোকে আমরা ক্রেডিট ট্রানজাকশন বা ধারে লেনদেন বলবো। আর লেনদেন সচরাচর প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হয় সেগুলোকে আমরা এক্সটার্নাল বলবো। আর যখন প্রতিষ্ঠানের ভেতরেই কোনো আভ্যন্তরীণ লেনদেন ঘটানো হয়ে থাকে সেগুলোকে আমরা ইন্টারনাল ট্রানজাকশন বলে থাকি। তো ট্রানজাকশন হতে গেলে আমরা দেখেছি দুটি পক্ষ, একটি লেন পক্ষ, অপরটি হচ্ছে দেন পক্ষ। এই লেন পক্ষটাকে আমরা সচরাচর ডেবিট ধরে নিই, আর দেন পক্ষটাকে আমরা সচরাচর কি ক্রেডিট ধরে নিই। হিসাব খাত কি আমরা আগেই জেনেছি যে লেনদেন হতে গেলে দুটো পক্ষ থাকে, ওই এক একটি পক্ষকে আমরা এক একটি হিসাব খাত বা অ্যাকাউন্টস বলে থাকি। তাই হিসাব খাতকে আমরা কিন্তু দু রকমভাবে বিশ্লেষণ করব। প্রথমে আমরা হচ্ছে গোল্ডেন রুল অনুযায়ী বিশ্লেষণ করব, তারপর হচ্ছে মডার্ন রুল অনুযায়ী। তো গোল্ডেন রুল অনুযায়ী দেখলে আমরা অ্যাকাউন্টস বা হিসাবকে দুদিক থেকে বিচার করব। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, অপরটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। অর্থাৎ পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তি বা নামের যে ব্যাপারগুলো থাকবে, ব্যক্তিক হিসাব। ইমপার্সোনাল যেগুলো পার্সোনাল নয়, পার্সোনালকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। অর্থাৎ গোল্ডেন রুল অনুযায়ী আমরা এটা বলতে পারি যে অ্যাকাউন্ট তিন প্রকারের: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এবং হলো নমিনাল অ্যাকাউন্ট। অর্থাৎ ব্যক্তি হিসাব, সম্পত্তি সংক্রান্ত হিসাব এবং নামিক হিসাব। ব্যক্তি হিসাব বলতে যেখানে ব্যক্তির নাম বোঝায়, মনে করে একজন এক্স একটি ব্যক্তি, তাই এক্স অ্যাকাউন্ট। ব্যক্তি মানে শুধু একজন ব্যক্তি নয়, কোনো প্রতিষ্ঠান বা বড় কোম্পানি হতে পারে, তাই টাটা কোম্পানি হলো একটি পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত বিষয়, অর্থাৎ মেশিনারি, বিল্ডিং, এগুলি হলো রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট হতে খরচ, ক্ষতি, আয় ব্যয়, এই সংক্রান্ত বিষয়গুলোকে আমরা বলি নমিনাল অ্যাকাউন্ট। অর্থাৎ স্যালারি অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট, কমিশন অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট, এগুলোকে বলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। মডার্ন রুল অনুযায়ী অ্যাকাউন্টকে আবার আমরা দুরকমভাবে দেখতে পারি। কিছু হচ্ছে পার্মানেন্ট, যেগুলো হচ্ছে অনেক দিন ধরে থেকে যায়, আর কিছু হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ যার স্থায়ীকালটা খুবই কম, অর্থাৎ এক বছরের মধ্যেই যার স্থায়ীকাল ধরা হয়। তো পার্মানেন্ট অ্যাকাউন্টটাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করেছি: অ্যাসেটস অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর অপরদিকে টেম্পোরারি অ্যাকাউন্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি: রেভিনিউ অ্যাকাউন্ট আর হচ্ছে এক্সপেন্সেস অ্যাকাউন্ট। অর্থাৎ মডার্ন রুল অনুযায়ী আমরা যদি বিশ্লেষণ করি, অ্যাকাউন্টকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি: অ্যাসেটস অ্যাকাউন্টস, লায়াবিলিটি অ্যাকাউন্টস, ক্যাপিটাল অ্যাকাউন্টস, এক্সপেন্সেস অ্যাকাউন্ট এবং রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্টস। অর্থাৎ অ্যাসেটস হচ্ছে সম্পত্তি সংক্রান্ত যে বিষয়গুলি, সেগুলোকে আমরা অ্যাসেটস অ্যাকাউন্ট বলবো, যেমন মেশিনারি অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট। লায়াবিলিটি মানে হচ্ছে দায়, অর্থাৎ ক্রেডিটর্স অ্যাকাউন্ট, অর্থাৎ তুমি লোন নিয়েছো, লোন অ্যাকাউন্টস, ব্যাঙ্ক থেকে ওভারড্রাফট করেছো, ওভারড্রাফট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অর্থাৎ যেগুলো মূলধনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ তুমি রিজার্ভ করে রেখেছো, সেটা মূলধনের সঙ্গে সম্পর্ক আছে, তাই রিজার্ভ অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস করেছো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এক্সপেন্সেস অর্থাৎ যে সমস্ত খরচগুলো করা হচ্ছে, অর্থাৎ তুমি ওয়েজেস দিলে বা স্যালারি দিলে বা পারচেস করলে কোনো কিছু, তাই ওয়েজেস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট হলো এক্সপেন্সেস অ্যাকাউন্ট। রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট অর্থাৎ তুমি বিক্রি করেছো, সেল করেছো, তাই সেলস অ্যাকাউন্ট। তুমি ইন্টারেস্ট পেয়েছো, ইন্টারেস্ট অ্যাকাউন্ট। এগুলো হলো
সবই রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট। তো ট্রানজাকশনের যেমন দুটি দিক ছিল আমরা আগেই দেখেছি, একটি লেন পক্ষ দেন পক্ষ। তার মধ্যে লেন পক্ষটাকে আমরা ডেবিট ধরে নেওয়া হয়েছে এবং দেন পক্ষটাকে আমরা ক্রেডিট ধরে নিয়েছি, কিন্তু কোনটাকে আমরা ডেবিট করব এবং কোনটাকে আমরা ক্রেডিট করব, অর্থাৎ কোন অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট এবং কোন অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করব, সেগুলি কিন্তু গোল্ডেন রুল এবং মডার্ন রুল অনুযায়ী বিশ্লেষণ করব। অর্থাৎ গোল্ডেন রুল অনুযায়ী আমরা অ্যাকাউন্ট কত প্রকার দেখেছি, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। এবং মডার্ন রুল অনুযায়ী আমরা কি দেখেছি অ্যাকাউন্টগুলো, অ্যাসেটস অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এক্সপেন্সেস অ্যাকাউন্ট এবং রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট। তো গোল্ডেন রুল অনুযায়ী পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হয়, ডেবিটেড দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিটেড দ্য গিভার। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হয়, ডেবিটেড হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিটেড হোয়াট গোজ আউট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হয়, ডেবিটেড অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস অ্যান্ড ক্রেডিটেড অল এক্সপেন্সেস অ্যাজ অ্যান্ড গেন। অর্থাৎ আমরা বলতে পারি সুবিধা প্রাপকের হিসাব খাতকে ডেবিট করা হয় এবং যে সুবিধা দাতা তাকে আমরা ক্রেডিট করি। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়, যা আসে তাকে ডেবিট করা হয় এবং যা চলে যায় তাকে ক্রেডিট করা হয়। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়, খরচ ক্ষতিকে আমরা ডেবিট করি, আয় এবং লাভকে আমরা ক্রেডিট করি। অনুরূপভাবে মডার্ন রুল অনুযায়ী কি হয়, ডেবিটেড অ্যাসেটসের ক্ষেত্রে ডেবিটেড হোয়েন ইট ইজ ইনক্রিজড অ্যান্ড ক্রেডিটেড হোয়েন ইট ইজ ডিক্রিজড। অর্থাৎ সম্পত্তি যদি বাড়ে তাহলে আমরা ডেবিট করব, কমলে আমরা ক্রেডিট করব। লায়াবিলিটির ক্ষেত্রে কি হয়, ডেবিটেড হোয়েন ইট ইজ ডিক্রিজড অ্যান্ড ক্রেডিটেড হোয়েন ইট ইজ ইনক্রিজড। অর্থাৎ অ্যাসেটসের বিপরীত জিনিস। লায়াবিলিটির ক্ষেত্রে কী হয় না, যখন এটি কমে তখন আমরা ডেবিট করব, যখন বাড়বে তখন আমরা তাকে ক্রেডিট করব। মূলধন বা ক্যাপিটালের ক্ষেত্রে কী হবে, ডেবিটেড হোয়েন ইট ইজ ডিক্রিজড অ্যান্ড ক্রেডিটেড হোয়েন ইট ইজ ইনক্রিজড। অর্থাৎ মূলধনের ক্ষেত্রেও তাই, যখন এটা কমবে তখন আমরা তাকে ডেবিট করব এবং যখন এটি বাড়বে তখন আমরা তাকে ক্রেডিট করব। এক্সপেন্সেস অর্থাৎ খরচের ক্ষেত্রে কী হবে, ডেবিটেড হোয়েন ইট ইজ ইনক্রিজড অ্যান্ড ক্রেডিটেড হোয়েন ইট ইজ ডিক্রিজড। অর্থাৎ যখন এটা বৃদ্ধি পাবে তখন আমরা কি করব, ডেবিট করব এবং যখন খরচটা হ্রাস পাবে তখন আমরা কি করব, ক্রেডিট। রেভিনিউ বা ইনকামের ক্ষেত্রে কী হবে, ডেবিটেড হোয়েন ইট ইজ ডিক্রিজড অ্যান্ড ক্রেডিটেড হোয়েন ইট ইজ ইনক্রিজড। অর্থাৎ ইনকাম বা রেভিনিউ যদি হ্রাস পায় তাহলে আমরা ডেবিট করব এবং যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ক্রেডিট করব। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন হিসাব খাতগুলো আমরা লেনদেনে দেখতে পাই, তো কোনটাকে ডেবিট করব এবং কোনটাকে ক্রেডিট করব।